দুটি অস্ত্র যা আগামী দিনে ঘুম ছুটিয়ে দেবে প্রতিবেশী শত্রু দেশগুলি। পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন, পুরো মিসাইলটা এটা প্রায় 200 কেজি, বুঝতে পারছেন, 200 কেজি, আর এটি 300 কিমি পর্যন্ত এর রেঞ্জ। আগামী দিন কিন্তু যে উৎক্ষেপণ আজ হলো, যে মিসাইল আজ দেখা গেল, আগামী দিনে এটি আরো শক্তিশালী হতে চলেছে। আসলে এটি না রকেট না মিসাইল, এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এখন তারা আবার চাইছে পাঞ্জাবের কাছে হিরো হতে গেলে কি করতে হবে, ভারতের উপর আক্রমণ করতে হবে, আর সেই জন্য তারা সব রকম প্রায় গুছিয়ে রেখে দিয়েছে। আমি তো বলছি আক্রমণ করে দেখাও বাবা, একবার খালি আক্রমণ করে দেখাও, তারপর দেখাবে ভারত আর সেই ভারত নেই। আইএএফ, ডিআরডিও আর অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে রেষারেষিতে যায় না। আর কিসের রেষারেষি বলুন, যখন ভারত প্রায় কয়েক ধাপ এগিয়ে গিয়েছে এই পাকিস্তান বাংলাদেশের থেকে, তখন রেষারেষি করে কী লাভ? আমি গত এপিসোডেই আপনাদের দেখিয়েছি যে কিভাবে বিশ্বের এয়ার ডিফেন্স মার্কেট দখল করতে চলেছে ভারত, কিভাবে ভারতের একের পর এক ড্রোন, রকেট এবং মিসাইল বিশ্বের কাছে তারা রপ্তানি করছে, এবং আগামী দিনে আরও অনেক বেশি তারা এই ধরনের রপ্তানির জন্য কন্ট্যাক্ট পাচ্ছে, চুক্তি হচ্ছে। সে সবই কিন্তু ভারতে তৈরি হবে। কিছু ক্ষেত্রে পুরোপুরি ভারতীয় কোম্পানি সেগুলো তৈরি করছে, আর কিছু ক্ষেত্রে কিছু বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ প্রোডাকশনে সেগুলো তৈরি হচ্ছে। কিন্তু আজ আমি আপনাদের দেখাবো একদম মেক ইন ইন্ডিয়া প্রক্রিয়ায় দুটি অস্ত্র যা আগামী দিনে ঘুম ছুটিয়ে দেবে প্রতিবেশী শত্রু দেশগুলির। কি নাম সেই অস্ত্র দুটির? একটির নাম রুদ্র আর অন্যটির নাম মহেশ্বর। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন রুদ্র অ্যান্ড মহেশ্বরস ট্রায়াম্ফ। কেন এই হেডলাইন আমি দিয়েছি আর এই দুজন ব্যক্তিকে আমি কেন রেখেছি সেটাও শেষ পর্যন্ত দেখুন, পুরোটা খোলসা হয়ে যাবে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই মাসের শুরুতেই ডিআরডিও আইএএফ একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। কার? রুদ্রাম 2 এয়ার টু এয়ার সারফেস মিসাইল। দ্য ইকোনমিক টাইমস করেছিল, হেডলাইনটা বলছে ডিআরডিও আইএএফ সাকসেসফুলি টেস্ট রুদ্রাম 2 এয়ার টু সারফেস মিসাইল ফ্রম সুকোই 30 MK1 ফাইটার হিটস টার্গেট উইথ পিন পয়েন্ট অ্যাকুরেসি। সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। দেখুন কি বলছে, ডিআরডিও ও ভারতীয় বিমান বাহিনী আইএএফ সুকোই 30 MK1 যুদ্ধ বিমান থেকে রুদ্রাম 2 এয়ার টু সারফেস অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। এই হচ্ছে সেই ছবি। ডিআরডিও 2রা জুন এটি টুইট করে জানিয়েছে যে রুদ্রাম 2 air to surface missile was successfully tested by DRDO and IAF MCC from airborne platform. The tests were conducted under extreme release conditions with critical trajectory, establishing the capability of all subsystems. কোথায় হয়েছিল? ওড়িশার চাঁদিপুরে। কি বলছে? পরীক্ষাটি ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ITR
চাঁদিপুর থেকে অত্যন্ত জটিল এক্সট্রিম রিলিজ কন্ডিশনে পরিচালিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর প্রি ডিফাইন্ড টার্গেটে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। একদম যেখানে লক্ষ্যবস্তু ছিল ঠিক সেখানে গিয়েই আঘাত হেনেছে। এই টেস্টের সময় ক্ষেপণাস্ত্রের সব ক্রিটিক্যাল সাব সিস্টেমের পারফরমেন্স যাচাই করা হয়েছে এবং সব অবজেক্টিভ সফলভাবে পূরণ করা হয়েছে। কোথাও কোনো খুঁত বা কোনো রকম গরমিল দেখা যায়নি। এই হচ্ছে সেই মিসাইল। পরের স্লাইডে আপনাদের আরও স্পষ্ট ছবি দেখাবো। এই হচ্ছে সেই সুকয় 30 MK1, সেই বিমান থেকেই, সেই ফাইটার জেট থেকেই এটি ছোড়া হয়েছিল এবং পরীক্ষা করা হয়েছিল। ITR এর বিভিন্ন রেঞ্জ ইনস্ট্রুমেন্ট দিয়ে সংগৃহীত ফ্লাইট ডেটা দিয়ে সাফল্য নিশ্চিত করা গিয়েছে। রুদ্রাম 2 সম্পূর্ণ দেশীয়ভাবে রিসার্চ সেন্টার ইমারাত RCI হায়দ্রাবাদের নেতৃত্বে তৈরি হয়েছে। অন্যান্য DRDO ল্যাব যেমন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি, হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি পুনেতে যেটা রয়েছে, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট যেটা পুনেতে রয়েছে, এবং ITR এর সাথে যৌথভাবে এটা ডেভেলপ করা হচ্ছে। মানে আগামী দিন কিন্তু যে উৎক্ষেপণ আজ হলো, যে মিসাইল আজ দেখা গেল, আগামী দিনে এটি আরও শক্তিশালী হতে চলেছে, এটি আরও পিন পয়েন্ট অ্যাকুরেসি হতে চলেছে। বলছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হল রিজিয়নাল সেন্টার ফর মিলিটারি এয়ার ওয়ার্থনেস মিসাইল সিস্টেম কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি পার্টনার্স এগুলো উল্লেখযোগ্যভাবে এই ভূমিকা পালন করেছে। দেশের প্রায় একাধিক সংস্থা এই একটি মাত্র মিসাইলের পেছনে, মিসাইল ডেভেলপমেন্টের পেছনে তারা ভূমিকা তাদের রয়েছে। আর এর পরেরটা আপনাদের দেখাচ্ছি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে রুদ্রাম 2 মিসাইল ডিজাইন টু নিউট্রালাইজ এনিমি র্যাডার্স অ্যান্ড কমিউনিকেশনস অ্যাসেট টেস্টেড সাকসেসফুলি। দেখুন, অনেক সময় কিন্তু শত্রুপক্ষ কী করে, আমাদের ভুল নিশানায় টার্গেট করার জন্য বাধ্য করে। তার মানে তারা র্যাডারে কিছু গোলযোগ করে দেয়, কমিউনিকেশন অ্যাসেটসে তারা অন্য সিগন্যাল পাঠাতে থাকে যাতে আমরা বিভ্রান্ত হই, এটাই করে থাকে। ভারতও করে। অপারেশন সিন্দুরের সময়ও কিন্তু ভারত এই ট্যাকটিক্সই নিয়েছিল। আর যদি এরকম হয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্যবস্তু মিস করবে না আমাদের এই রুদ্রাম 2, যাকে বলে রুদ্র ম্যাক 2। দুরকমই বলতে পারেন, রুদ্রাম 2ও বলতে পারেন কিংবা রুদ্র ম্যাক 2, আপনি যা খুশি নামে রাখতে পারেন। বলছে কি দেখুন, বলছে এটি শত্রুর র্যাডার, কমিউনিকেশন অ্যাসেট এবং রেডিও ফ্রিকোয়েন্সি সোর্স একদম নিরপেক্ষভাবে তিনি বোঝার ক্ষমতা রাখে, সেইভাবেই এটি ডিজাইন করা হয়েছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল। রুদ্রাম 2 এর সর্বোচ্চ গতি ম্যাক 5.5, আনুমানিক 300 কিমি রেঞ্জ এবং 200 কেজি ওভারহেড বহন ক্ষমতা এর রয়েছে। মানে বুঝতে পারছেন যে এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন, পুরো মিসাইলটা এটা প্রায় 200 কেজি, বুঝতে পারছেন, 200 কেজি, আর এটি 300 কিমি পর্যন্ত এর রেঞ্জ। আর অন্যদিকে সময়ের চেয়ে প্রায় 5.5 গুণ গতিতে এ দৌড়তে পারে, ছুটতে পারে। বলছে 3 থেকে 15 কিমি উচ্চতায় উড়ন্ত SU-13 MK1 সহ বিভিন্ন বিমান থেকে এটি নিক্ষেপ করা যায়। শুধু SU MK1 নয়, এই ধরনের অন্যান্য ফাইটার জেট থেকেও কিন্তু এটি নিক্ষেপ করা যাবে এবং সেটা মাত্র ভূমি থেকে 3 কিলোমিটার বা 15 কিলোমিটার উচ্চতায় হলেই যথেষ্ট। ভাবুন। তারপর এটি IAF এর সুপার স্প্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স সিট, যাকে বলা হয়, ক্ষমতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে এবং পুরনো রুশ KH-31 মিসাইলের বিকল্প হিসেবে কাজ করবে। তাহলে কি হলো, আমাদের এই যে KH-31 যে মিসাইল আমাদের রাশিয়া থেকে কিনতে হতো সেটা আর আগামী দিনে কিনতে হবে না। বোঝা গেল? এবার বলছে হাইব্রিড নেভিগেশন সিস্টেম INS প্লাস GPS প্লাস প্যাসিভ হোমিং হেড সেগুলি ব্যবহার করা হয়েছে যা বিস্তৃত ফ্রিকোয়েন্সির ব্যান্ডে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং DRDO, IAF, DPSU, DCPPS এবং অন্যান্য ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানিয়েছেন এবং এটিকে আত্মনির্ভরতার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি অভিভূত করেছেন। কে? আমাদের
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে ডিআরডিওর চেয়ারম্যানও সংশ্লিষ্ট সব টিমকে অভিনন্দন জানিয়েছেন। এখনও পর্যন্ত রুদ্রামের 3টি ভ্যারিয়েন্ট বেরিয়েছে, যেটি হলো ম্যাক 1, ম্যাক 2 এবং ম্যাক 3। উন্নয়ন করা হয়েছে রুদ্রাম 1 ও 2 এর, বিস্তারিত টেস্টিং সম্পন্ন হয়েছে এবং শুধু বাকি রইল কোনটা, ম্যাক 3। খুব শীঘ্রই ম্যাক 3-ও কিন্তু উৎক্ষেপণ সফল হবে বলে এমনটাই কিন্তু আশাবাদী ডিআরডিও এবং আমাদের বায়ুসেনা। এ তো গেল রুদ্রর কথা। এবার আসি মহেশ্বরে। দেখুন, ইন্ডিয়া ডিফেন্স রিসার্চ উইং তারা করছে একটি আর্টিকেল, বলছে সোলার ইন্ডাস্ট্রি সেস মহেশ্বরাস্ত্র 2 রেঞ্জ ক্যান বি ইনক্রিজ টু 450 কিমি। এর আগে আমাদের যেগুলো ছিল, মহেশ্বরাস্ত্র 1 ছিল, মহেশ্বরাস্ত্র 2 ছিল, সেগুলো হাইলিট একদম ম্যাক্সিমাম 300 কিলোমিটার পর্যন্ত তাদের রেঞ্জ ছিল। এবার সোলার ইন্ডাস্ট্রিজ যারা এই অস্ত্রটাকে ডেভেলপ করে তারা বলছে যে এইবার পুরো কিন্তু এটা আমাদের দেশীয় প্রোডাক্ট, একদম মেক ইন ইন্ডিয়া, এর মধ্যে বিদেশের কোনো ছোঁয়া নেই। এবার সেই অস্ত্র হবে 450 রেঞ্জের। সেইটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে সেই মিসাইল রুদ্রাস্ত্র 2, দেখতেই পাচ্ছেন, যেটা ইতিমধ্যেই কিন্তু 300 কিলোমিটার পর্যন্ত তার রেঞ্জ রয়েছে, যা আগামী দিনে 450 কিলোমিটার রেঞ্জে উন্নীত করার জন্য টার্গেট নেওয়া হয়েছে সোলার ইন্ডাস্ট্রি যারা এই অস্ত্রটাকে তৈরি করে বা ডেভেলপ করে। বলছে সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড ভারতীয় সেনাবাহিনীর কাছে তার দীর্ঘ পাল্লার প্রিসিশন গাইডেড রকেট প্রোগ্রাম মহেশ্বরাস্ত্রর বিস্তারিত প্রজেক্ট স্টাডি রিপোর্ট দিয়েছে এবং সেনাবাহিনীর অনুমোদনের আশাবাদীও রয়েছে। চেয়ারম্যান সত্যনারায়ণ নিউয়াল জানিয়েছেন মহেশ্বরাস্ত্র 1 এবং মহেশ্বরাস্ত্র 2 উভয় ভ্যারিয়েন্টের উন্নয়ন পরিকল্পনা সক্রিয় রয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনাও চলছে। প্রস্তাবটি এখন ম্যাক 2 ফ্রেমওয়ার্কের অধীনে জমা দেওয়া হয়েছে, যেখানে কোম্পানি নিজস্ব অর্থায়নে সিস্টেমটি ডেভেলপমেন্ট করবে। আর সেই কোম্পানি এখন এই কথা দিয়েছে, যেটা 1-এর রেঞ্জ ছিল যেভাবে ডিজাইন সেটা 150 কিলোমিটার, 2 এর যে ডিজাইন তার রেঞ্জ ছিল 300 কিলোমিটার, কিন্তু চেয়ারম্যান নিউয়াল এখন জানাচ্ছেন প্রয়োজনে মহেশ্বরাস্ত্র 2 এর রেঞ্জ 400 কিমি থেকে 450 কিমি পর্যন্ত বাড়ানো সম্ভব। আর আগামী দিনে সেই লক্ষ্যমাত্রায় নিয়েছে সোলার ইন্ডাস্ট্রিজ। বলছে মহেশ্বরাস্ত্র 2 কম খরচে দীর্ঘ পাল্লার প্রিসিশন স্ট্রাইকের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে। প্রতি রকেটের আনুমানিক খরচ প্রায় 8 কোটি, ব্রহ্মসের 40 কোটির তুলনায় অনেক কম, যেটা আমরা অপারেশন সিন্দুরের সময় ব্যবহার করেছিলাম। ব্রহ্মোস মনে আছে, S-400 থেকে আমরা কিন্তু ব্রহ্মোসই ছেড়েছিলাম, আর সেটা দিয়েই কিন্তু পাকিস্তানের একাধিক ফাইটার জেট আমরা ভূপাতিত করেছিলাম। বলছে এটি গোলা বারুদ ডাম্প, হেডকোয়ার্টার, 100 বাংকার, লজিস্টিক নোড ইত্যাদি টার্গেটে বড় সংখ্যায় প্রিসিশন আক্রমণের জন্য উপযোগী। মহেশ্বরাস্ত্র ঐতিহ্যবাহী আর্টিলারি রকেট ও দামি ক্রুজ মিসাইলের মাঝামাঝি সেতু হিসেবে কাজ করবে। মানে বুঝতে পারলেন না? আপনাদের একটা প্রশ্ন জানা উচিত। আমি প্রথমে বলছিলাম মিসাইল, হঠাৎ করে আমি এখানে চলে এলাম রকেট। আসলে এটি না রকেট না মিসাইল, এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। যদি আপনার রকেটের প্রয়োজন হয় তখনও আপনি মহেশ্বরাস্ত্র ব্যবহার করতে পারবেন, যদি আপনার মিসাইলের প্রয়োজন হয় তখনও আপনি এই মহেশ্বরাস্ত্র ব্যবহার করা যেতে পারে। আর সেই জন্যই বলা হচ্ছে যে আর্টিলারি রকেট এবং ক্রুজ মিসাইলের এরা মাঝামাঝি অবস্থানে এরা রয়েছে, মাঝামাঝি সেতু হিসেবে কাজ করছে। বর্তমানে ডিআরডিওর গাইডেড পিনাকা, যেটা 300 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে, নাইভিয়ের প্রেডেক্টর হক যারও 300 কিলোমিটার পর্যন্ত রয়েছে, এবং ব্রহ্মসের সাথে মিলিয়ে ভারত একটি মাল্টি লেয়ার্ড লং রেঞ্জ স্ট্রাইক আর্কিটেকচার তৈরি করছে। পাকিস্তানের ফাতা 2 গাইডেড রকেটের মতো আঞ্চলিক হুমকির প্রতিক্রিয়ায় এ ধরনের সিস্টেম গুরুত্ব বেড়েছে। তাই আগামী দিনে পাকিস্তান সাজাচ্ছে, জানেন তো, পাকিস্তান খুব ভালো মতন করে সাজাচ্ছে। আফগানিস্তানের কাছ থেকে মার খেয়ে পড়ে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়ার কাছে, মানে সেখানকার জনবাসীর কাছে তারা মার খেয়ে এখন তারা আবার চাইছে পাঞ্জাবের কাছে হিরো হতে গেলে কি করতে হবে, ভারতের ওপর আক্রমণ করতে হবে। আর সেই জন্য তারা সব রকম প্রায় গুছিয়ে রেখে দিয়েছে। আমি তো বলছি
আমি তো বলছি আক্রমণ করে দেখাও বাবা, একবার খালি আক্রমণ করে দেখাও, তারপর দেখাবে ভারত আর সেই ভারত নেই। এখন ভারত নতুন ভারত হয়ে গিয়েছে, আর সেই নতুন ভারতের নতুন 2 অস্ত্রের গল্প আজ আপনাদের আমি শোনালাম। যদি মনে হয় এই গল্পটার মধ্যে অনেক টুইস্ট রয়েছে, অনেক তথ্য রয়েছে, তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। আগামী দিনে এই ধরনের ইন্ডিয়ান ডিফেন্স আপডেট পেতে গেলে অবশ্যই দেখতে হবে রণক্ষেত্র। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।